আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। প্রি-অ্যাডমিশন কোর্সের আজ লেকচার 3 এর আগে আমরা লেকচার 1 আর 2 তে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট কমপ্লিট করেছিলাম। সেটা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম একটি খাতা প্রস্তুত করতে এবং সেই খাতায় রুলগুলো নোট করে এবং যেকোনো একটি গাইড বই থেকে ইংরেজি গ্রামার বই থেকে সেই টপিক রিলেটেড যত কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই টপিকগুলো পড়ে ফেলতে। আশা করি তোমরা তা করেছো। অতটুকু করলে আশা করি সাবজেক্ট অফ এগ্রিমেন্টে সকল সমস্যা তোমাদের শেষ হবে ইনশাল্লাহ। এরপরে আজকে আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্বে প্রবেশ করব এবং এই টপিকটি তোমরা জানো, এই টপিকটি এইচএসসিতে যেমন গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনেও এটি গুরুত্বপূর্ণ। এখন অ্যাডমিশনে কী এরকম প্রশ্ন আসে দেখো। অ্যাডমিশনে মূলত রাইট ফর্মস অফ ভার্ব তোমার দুই কাজে আসবে। প্রথম হলো এমসিকিউতে, তোমাকে এমসিকিউ ঠিক এরকম কতগুলো এমসিকিউ দিবে এবং সেখানে সঠিক ভার্বটি তোমাকে বাছাই করতে হবে। আবার আরেকটি বিষয় সেটি হলো যখন তুমি রিটেনে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে তখন সেখানে এখন ওখানে কী কাজ আসবে, তুমি যদি ভার্বের সঠিক ফর্মটা তুমি মূলত সেন্টেন্সে ইউজ না করো তাহলে তোমার কিন্তু লেখায় গ্রামাটিক্যাল ভুল অনেক বেশি হবে এবং অ্যাজ আ রেজাল্ট তোমার যে কাঙ্ক্ষিত নাম্বার রিটেনে সে নাম্বারটি আসবে না এবং রিটেনে যদি ভালো নাম্বার না আসে তাহলে অবশ্যই তুমি পাস করবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাওয়া অনেক দূরের কথা। মূলত সেখানে আসলে পাস না করলে তো আর চান্স হবে না এরকম আর কি। তাহলে এই ক্ষেত্রে মূলত রাইট ফর্ম অফ ভার্ব সে তোমার এমসিকিউ এবং রিটেন উভয়তে তোমার কি খুব ভালোভাবে কাজে আসবে। তো এই ক্ষেত্রে আমরা মূলত আজকে রাইট ফর্ম অফ ভার্ব মূলত শুরু করবো টপিক। তবে এই ক্ষেত্রে আমরা পুরো সব রুলকে আমরা মূলত 8টি রুলে ভাগ করেছি। 8টি রুলে মূলত তোমার যদি আমরা নর্মাল গাইড বই খুলো তাহলে সেখানে তুমি দেখবে অনেকগুলো রুল। তো এই ক্ষেত্রে আমরা মূলত অনেকগুলো রুলকে কম্বাইন করেছি। তো এই ক্ষেত্রে 8টা রুল করেছি। তবে এই রুলটি আমাদের এই ক্লাসটি হলো প্রথম ক্লাস। আরেকটি ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বের উপর, সেখানে আরও রুল আলোচনা হবে, আরও প্র্যাকটিস হবে। তো এই ক্ষেত্রে আজকে হচ্ছে বেসিক ক্লাস। তাহলে তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো এটি হচ্ছে রেকর্ডেড লাইভ। তবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমরা রিপ্লাই দিতে থাকবো। আচ্ছা, তাহলে প্রথম আমরা এখান থেকে শুরু করি রুল নাম্বার 1। তাহলে প্রথমে রোল নাম্বার 1 আমরা যা লিখেছি তা হলো প্রথম আমরা শুরু করবো মূলত ভার্ব অফ টেন্স দিয়ে, অর্থাৎ টেন্স অনুসারে যে ভার্বগুলো মূলত বসে। এখন দেখো, ধরো তোমার কোনো একটা সেন্টেন্স তোমাকে পরীক্ষা অ্যাডমিশনে ঠিক এরকম একটা সেন্টেন্স দিল, সেখানে তোমার এই ওয়ার্ডটি থাকলো। যেমন প্রথম সেন্টেন্স আছে কি অলওয়েজ, তোমার এখানে অলওয়েজ না থেকে তোমার ধরো ছিল জেনারেলি আছে বা ইউজুয়ালি রয়েছে বা অর্ডিনারিলি বা নর্মালি বা অলওয়েজ, সামটাইমস, ওপেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি। তাহলে এই ওয়ার্ডগুলো যদি তুমি কোনো একটা সেন্টেন্সে দেখো তাহলে এই ক্ষেত্রে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেই সেন্টেন্সটি সাধারণত কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই সেন্টেন্সটি কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো একটি সেন্টেন্সে থাকে তাহলে আমরা ধরে নিব সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন অনেকের সমস্যা থাকবে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূলত সাবজেক্ট বসে এবং সাবজেক্টটার পর যে ভার্বটি বসবে সেই ভার্বটি মূলত প্রেজেন্ট ফর্মে হয়। সেই ভার্বটি কোন ফর্মে হয়, প্রেজেন্ট ফর্মে। তাহলে এক্ষেত্রে ভার্বটি কী হবে, প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব তখন ভার্বকে আমরা কখনো কোনো ফার্স্ট ফর্মে বা ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে পারবো না, সেটাকে সাধারণত প্রেজেন্ট ফর্মে আমরা রাখবো। তাহলে এই ক্ষেত্রে এইটি হলো মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই ওয়ার্ডগুলো থাকলে আমরা যখন এগুলো প্রয়োগ কীভাবে হবে দেখো, তোমাকে পরীক্ষা দিবে হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস। এখন তোমাকে এখানে ভার্বটি চেঞ্জ করতে হবে। এর আগে তোমরা যারা সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লাস করেছো তোমরা জানবে যে হি থাকলে মূলত এটি হলো কি সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব কী হবে, সিঙ্গুলার হয়। তাহলে এই ক্ষেত্রে এই সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। এই বিষয়গুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কার্যকর। তাহলে এই ক্ষেত্রে এখানে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে তাহলে এখানে ভার্বের সাথে কী হবে, একটা এস যুক্ত হবে। তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস। এখন এখানে এটা আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে বুঝেছি, কারণ এখানে কোন ওয়ার্ডটা রয়েছে, অলওয়েজ রয়েছে। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে এখানের মধ্যে কোনটি, এই অলওয়েজ। তাহলে এই অলওয়েজ ওয়ার্ডটি যেহেতু রয়েছে আমরা এটাকে ধরে নিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেই অনুসারে আমরা ভার্বকে চেঞ্জ করে সাবজেক্ট অফ এগ্রিমেন্টকে প্রয়োগ করে মূলত আমরা এখানে কি বসিয়েছি, এই ওয়ার্ডটি বসিয়েছি, অর্থাৎ এখানে অ্যাজ বসিয়েছি ডিস্টার্বের সাথে। তাহলে এর আগে কেন সাবজেক্ট অফ এগ্রিমেন্ট করেছে এবার বুঝছো তো। তাহলে এটার সাথে একটা কি লিঙ্কড। আচ্ছা, এরপরে রোল নাম্বার 1 আশা করি একদম সহজ। আমরা এখানে প্র্যাকটিস রয়েছে, এগুলো প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসে রোল নাম্বার 2। এটা একদম সহজ, এখানে জাস্ট এগুলো একটু মুখস্থ রাখতে হবে আর কি বারবার পরে। তাহলে এখানে দেখো জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট। এই ওয়ার্ডগুলো যেখানে পাবে
সেই সেন্টেন্সটি কী হবে, সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ওয়ার্ডগুলো যখন থাকবে একটা সেন্টেন্সে এভাবে, তাহলে সে যেমন তোমাকে প্রশ্ন এভাবে দিয়ে দিবে, একটা ওয়ার্ডটা এটি দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে এখন যদি এটা না থাকে তাহলে এখানে বোঝাটা কঠিন হয়ে যায় এটা কোন টেন্স। এখন যেহেতু রিসেন্টলি দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন অনেকের সমস্যা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু স্ট্রাকচারটা বলেন। দেখো এটার স্ট্রাকচার হলো প্রথমে, তাহলে এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে প্রথমে, এরপরে এখানে কি বসবে, হ্যাভ বসবে। এখানে কি বসবে, হ্যাভ। আমরা গত ক্লাসে পড়েছিলাম হ্যাভ হ্যাজ সেড, এখানে হ্যাভ আর হ্যাজ বসবে। এরপরে এটার পরে যে ভার্বটি বসবে সে ভার্বটি কোন ফর্মে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে হবে। না বসলে কমেন্ট করো, আমরা জানিয়ে দিব। এক্ষেত্রে অর্থাৎ সলভ করে দিব তোমার কোয়েশ্চেনটি। তাহলে এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ হ্যাজ বসবে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে কি বসবে, অবজেক্ট বসবে। তাহলে এটা আসলে আমরা সবাই জানি। তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া গত ক্লাসে বলেছিলাম হ্যাভ হ্যাজ আরেকটা থেকে কি হ্যাড, আরেকটা কি থাকে হ্যাড। তাহলে এটা কেন এখানে আসলো না, এটা হচ্ছে কি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে একটা ওয়ান রয়েছে প্রেজেন্ট। তাহলে এই ক্ষেত্রে বলেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ বসে, প্রেজেন্টের ক্ষেত্রে কি বসে, হ্যাভ আর হ্যাজ। হ্যাড বসে না, হ্যাড কিসের ক্ষেত্রে বসে, ফার্স্টের ক্ষেত্রে বসে, তাই এখানে হ্যাভ হ্যাড আসবে না, শুধু আসবে হ্যাভ হ্যাজ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ বসবে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এরপরে অবজেক্ট বসবে। মানে এইটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার। তাহলে এখন আমরা এই এটা মুছে ফেলছি, সমস্যা নেই, এটা আমরা এদিকে আবার লিখবো। তাহলে দেখো এখানে আমরা যখন এরকম তোমাকে প্রশ্ন কীভাবে দেওয়া থাকবে, অ্যাডমিশনে তোমাকে প্রশ্ন এরকম দেওয়া থাকবে, এখানে তো 4টা অপশন থাকবে, আমি 4টা অপশন দিইনি। এখানে এক্ষেত্রে তোমাকে এই ভার্বটি মূলত পরিবর্তন করতে হবে। এখন ভাইয়া দেখো এখানে কি রয়েছে, রিসেন্টলি রয়েছে। এখন বলেছিলাম রিসেন্টলি থাকলে কি হবে, রিসেন্টলি থাকলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা আমরা পড়েছি এখানে, এই স্ট্রাকচারটা মূলত আমরা এখানে প্রয়োগ করব। দেখো ভাই কীভাবে প্রয়োগ করি, আই লিখলাম, এরপরে এখানে যেহেতু সি রয়েছে তাহলে এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্রথমে যে ভার্বগুলো আসে সেই হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে আমরা এখানে কী বসাবো, আয়ের সাথে কী বসে, হ্যাভ বসে, আয়ের সাথে কী বসে, হ্যাভ। তাহলে আই হ্যাভ, এতটুকু গেল, এতটুকু তোমাদের সবাই ক্লিয়ার আশা করি। এরপরে এখন কত আসছে ভাই, এরপরে কী করবে, মূল খেলা হচ্ছে এখানে দেখো সি। তাহলে এখানে তুমি সি বসাতে পারবে না, কারণ সি স সিন, এটার বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কি সিন, এটা বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি সিন, কারণ হ্যাভ বসলে এরপরে বারবার কি বসে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আই হ্যাভ সিন, এরপর আমরা হিম বসাবো, হিম, আর বাকি ওয়ান যা রয়েছে তা বসিয়ে দিব। তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তাহলে আমরা এটাকে কেন পরিবর্তন করলাম, কারণ এখানে রিসেন্টলি রয়েছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে, সেজন্য আমরা সাবজেক্ট বসিয়েছি, এরপরে হ্যাভ বসালাম। এখানে যদি হি থাকতো আমরা এখানে কি বসাবো, হ্যাজ বসাবো। তারপর আমরা এটাকে যে সি এটারে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিয়ে গেছি, এখানে কি হয়েছে, সিন হয়েছে। এরপর আমরা বাকিগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এইভাবে করলে আশা করি ক্লিয়ার তোমাদের এই রুলটি। এরপরে একই রকম এগুলো কিন্তু যখন তুমি গাইড বইয়ে খুলবে একটু থাকবে, এই ক্ষেত্রে আমরা সবগুলো একসাথে এনেছি, যেই ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা এই রুল 1 রুল 2 এগুলো ভালোভাবে পড়ে নেব, রুল 3ও মূলত এটার মতোই সেম। তাহলে এক্ষেত্রে যেই বিষয়ে আমাকে মাথায় রাখতে হবে, দেখো যদি কোনো একটা সেন্টেন্সে প্রথমে কোনো একটা সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, অ্যাগো থাকে, লং অ্যাগো থাকে, লাস্ট উইক থাকে, লাস্ট ইয়ার্স থাকে, লাস্ট মান্থ থাকে, দ্যাট ডে থাকে, ডে বিফোর ইয়েস্টারডে থাকে, এগুলি থাকলে সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন অনেকের মাথায় আসবে ভাই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাকে, তাহলে এটা স্ট্রাকচার হলো সেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো, তবে পরিবর্তন হচ্ছে শুধু এই যে ভাবটি বসবে, এই ভাবটি মূলত ফার্স্ট ফর্ম হবে, ভার্বে কি বসবে, ফার্স্ট ফর্ম বসবে, এরপরে অবজেক্ট বসবে আর কি, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে যেটি থাকে সেটি বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ভার্বে কি বসবে, ফার্স্ট ফর্ম বসবে। তাহলে ফার্স্ট ফর্ম মানে কি, ধরো তোমাকে আমি যখন একটু আগে বলেছিলাম সি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তাহলে সি স, তাহলে এই স এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম, এরও ফার্স্ট ফর্মে বসবেন। তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের সব বুঝেছ। এরপরে এখানে আমরা এক্সাম্পলটা দেখলে বুঝবো আরও, যেমন দা বয় গো হোম, এতটুকু করেছি। এরপর তোমাকে অ্যাডমিশনে কীরকম দেওয়া থাকবে, এরকম একটা ওয়ার্ড দিয়ে দিবে, বলবে যে ইয়েস্টারডে দেওয়া রয়েছে। এখন তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, ইয়েস্টারডে যদি থাকে তাহলে আমরা ইয়েস্টারডে থাকলে কী হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আসলে এটা মুখস্থ রাখার বিষয় না, এটা বোঝা যায়। যেমন ইয়েস্টারডে শব্দের অর্থ কি, গতকাল। এবং যে জিনিসটা গত হয়ে গেছে সেটি অবশ্যই অতীত হবে, এবং অতীত হলে তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে
তাহলে ইয়েস্টারডে থাকলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এখানে যে গোটি রয়েছে, গোয়ের আমরা ফার্স্ট ফর্ম কি, গোয়ের ফার্স্ট ফর্ম আমরা জানি হচ্ছে কি ওয়েন্ট, গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট। তাহলে এই জায়গায় আমরা কোন আনসারটি সিলেক্ট করবো, তাহলে এখানে সিলেক্ট করবো দ্য বয়, আমরা গোয়েরটা কী করবো ওয়েন্ট করবো, তাহলে দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। তাহলে আশা করি এই রুলটা ক্লিয়ার। তোমরা এগুলো যদি খাতা লিখে কয়েকবার পড়তে থাকো তাহলে ইনশাল্লাহ এগুলো মুখস্থ হয়ে যাবে, এত কঠিন নয় এগুলি। তাহলে এতটুকু যাওয়ার পর আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো, a good student learn his lessons regularly, he reached home just now, he left home just last night। আচ্ছা দেখো, প্রথমে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমাকে এই ভার্বটি চেঞ্জ করতে বলছে, তবে এটি ডিপেন্ড করবে যেমন এখানে রেগুলারলি রয়েছে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যখন রেগুলারলি থাকবে, এই রেগুলারলি থাকলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো আমরা এখানে কী করবো, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটার ভার্বটাকে আমরা কিসে রাখবো, প্রেজেন্ট টেন্সে রাখবো। এবং এখানে সাবজেক্ট বা এগ্রিমেন্টের কাজটি শুরু হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো সাবজেক্ট বা এগ্রিমেন্ট যে সিঙ্গুলার প্লুরালের বিষয়টি সেটি কী করে কাজ করে, কার্যকর হয়। তাহলে এখন দেখো, এক গুড স্টুডেন্ট যেহেতু রয়েছে, এটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটি যেহেতু সিঙ্গুলার আমাদের ভাবটিও কী হবে, সিঙ্গুলার হবে। এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে কী হবে, একটা এস যুক্ত হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে, এ গুড বয় লার্নস হিজ লার্নস, এখানে কী হবে, একটা এস হবে, লার্নস হিজ লেসন রেগুলারলি। তাহলে এটা আশা করি ক্লিয়ার। এরপরে হি রিচ হোম জাস্ট নাও, আবার হি লিভ হোম জাস্ট লাস্ট নাইট। তাহলে দুইটা সেন্টেন্সটি প্রায় সেম, শুধু এখানে ওয়ার্ডে বেশ কম, একটা হচ্ছে কি জাস্ট নাও আর একটা হচ্ছে কি লাস্ট নাইট। তাহলে এখন এটা আমরা পড়েছি যে জাস্ট নাও থাকলে সেটা কি হয়, পারফেক্ট টেন্স হয়, সেটা কি হয়, পারফেক্ট টেন্স। আর লাস্ট নাইট থাকলে এটা কি হয়, ফার্স্ট টেন্স, আর এটা কি হয়, ফার্স্ট টেন্স। তাহলে এই দুইটা বিষয়টা আমরা দেখো কত সূক্ষ্ম বিষয়, কিন্তু এগুলি মূলত নাম্বারের বিরাট পার্থক্য করে দেয়। তাহলে দেখো জাস্ট নাও যেহেতু পারফেক্ট টেন্স একটা কি আসবে, হ্যাভ অথবা একটা হ্যাস আসবে। তাহলে এখানে আমরা কি হি এর সাথে কি বসবে, আমরা হি লিখেছি, হি এর পরে একটা কি বসবে, হ্যাস বসবে, কারণ হ্যাভ বসবে না, হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে হি হ্যাস। এরপরে রিচের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিচড, একটা ই যুক্ত হবে। তাহলে হি হ্যাস রিচড, এরপরে বাকিগুলো বসবে আর কি। তাহলে আমাদের এইটা হচ্ছে কি রিচ ছিল, এটা হ্যাস রিচ হয়ে গেছে। আবার তাহলে হি লিভ হোম লাস্ট নাইট। তাহলে এখন দেখো লাস্ট নাইট যেহেতু রয়েছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি হবে, এটি ফার্স্ট ফর্ম হবে। তখন আমরা কি হ্যাস রিচ করবো না, তখন আমরা এটাকে লিভের ফার্স্ট ফর্ম কি হচ্ছে কি, লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে কি লেফট, লিভের ফার্স্ট ফর্ম লেফট। তাহলে আমরা তখন এটিকে ইউজ করবো, লিভের ফার্স্ট ফর্ম লেফট। তাহলে হি লেফট হোম লাস্ট নাইট। তাহলে আশা করি তিনটা বিষয় ক্লিয়ার। শুধু এই ওয়ার্ডগুলো পার্থক্য কেন, দুইটার আনসার কিন্তু পার্থক্য হয়ে গেছে। তাহলে এতটুকু। এরপরে আমরা তাহলে রুল 3 গেল, রুল 3 এর আমরা 3টা প্র্যাকটিস করেছি। এরপর আমরা আসবো রুল 4-এ। এগুলো খুব বেসিক রুল, আমি কিন্তু প্রথমে বেসিক ক্লাস হেল্প করেছি, এগুলো একদম বেসিক রুল। রুল 4 হচ্ছে ইনফিনিটিভ নিয়ে, তোমরা এটা আগে শুনেছো ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভে মূলত কী হয়, টু হয়, একটি টু বসে, এটা তোমরা সবাই জানো। টু এর পরে যে ভার্বটি বসে সেই ভার্বটি কিসে বসে, ভার্বটা বেস কমা বসে, অর্থাৎ সে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, বা ভার্বটিকে ধরে অন্য কোনো ফর্মে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে পারবে না, আবার এটার সাথে এস বাই এসও যুক্ত হবে না। তাহলে যেমন দেখো, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু। এরপরে এখানে যে বাই রয়েছে, যেহেতু টু রয়েছে, টু এর পরে যে ভার্বটি বসবে এটা কি হতে হবে, ভার্ব হতে হবে কিন্তু। তাহলে টু এর পরে যে ভার্বটি বসবে, বাই তো কেনা এটা ভার্ব, তাহলে এটাকে আমরা মূলত বেস ফর্মে রাখবো। তাহলে বাইয়ের বেস ফর্ম হচ্ছে বাই, তাহলে আমরা সেটাকে রেখে দিলাম। আবার এখানে ইউ নিড টু গো দেয়ার, তাহলে আবার টু এর পরে যেহেতু ভার্ব বসেছে, সেই ভার্বটা আমরা কী করবো, বেস ফর্মে রাখবো। এটা গো যেহেতু বেস ফর্মেই আছে, আমরা সেটাকে সেভাবে রাখলাম। তাহলে আশা করি রুলটাও ক্লিয়ার। এরপরে আসি রুল 5। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট রুল। আমরা বেশিরভাগ এটা ভুল করে ফেলি, বিশেষ করে প্যারাগ্রাফ লেখার সময়। এক্ষেত্রে এটা কীরকম, এটার কাজ কী দেখো, এগুলো তোমরা সবাই অবগত রয়েছে, এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখন দেখো, যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এই পিডিএফটি নিতে চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিলে তোমরা আমি ইনবক্সে পিডিএফটা পাঠিয়ে দিব। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, এগুলো রয়েছে না। এখন এগুলা পরে যদি কোনো ভার্ব বসে, একদম মাথায় রেখো, এগুলো পরে যখন কোনো একটি ভার্ব বসবে, সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে। অর্থাৎ টু এর পরে যখন আমরা কোনো ভার্ব বসাই, সেই ভার্বের সাথে আমরা বেস ফর্মে রাখি, অর্থাৎ এস বাই যুক্ত করি না, বা ফার্স্ট ফর্ম নিয়ে যাই না, বা ফার্স্ট পার্টিসিপল ফর্মও নিয়ে যাই না। এক্ষেত্রে টু এর মতোই সেম, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই ওয়ার্ডের পরে যখন একটি ভার্ব বসবে, সেই ভার্বটিও কী হবে, সেম মূলত বেস ফর্মে থাকবে, সেই ভার্বগুলো কী হবে,
বেস ফর্মে থাকবে। তাহলে এখন এটা কীভাবে বলছি দেখো, ধরো ক্যান রয়েছে, এখান থেকে ক্যান রয়েছে বা কুড রয়েছে বা উইল রয়েছে, এই যেমন উইল রয়েছে। এরপর তোমার একটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বটি যে আছে না, এই ভার্বটি ডু। তাহলে এটাকে আমরা কী করবো, সাধারণত যেই ফর্মে আছে, অর্থাৎ এটা যেই ফর্মে আছে ওইটাকে থেকে আমরা কোথায় নিয়ে যাবো, বেস ফর্মে নিয়ে যাবো। বেস ফর্ম মানে যেটার সাথে কোনো এস বা এ যুক্ত হবে না, যেটাকে ফার্স্ট ফর্মে নিয়ে যাবো না, যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আমরা নিয়ে যাবো না। তাহলে এখন দেখো ডু, এটা কিন্তু বেস ফর্মে রয়েছে, এটার সাথে কোনো এস বা এস বা এ যুক্ত নেই বা এটা কোনো অন্য টেন্সও নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু ক্যান রয়েছে, ক্যানের পর আমরা বেস ফর্ম রাখবো, আমরা ডুকে ডুই রেখে দিব, আবার উইল গোয়ে রেখে দেবো, কোনো কাজ করবো না। তাহলে ভার বসলে এরপরে এই মডেল অক্সিলারি ভার্বগুলো বসলে এরপরে যদি আরেকটা ভার পাশে, সেই ভার্বটা কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু এটা মাথায় রেখো। তবে এখানে একটা সমস্যা রয়েছে, সমস্যা নয় বরং এটা একটা রুল। এটা হলো দেখো, যখন এরকম মডেল অক্সিলারি ভার্বগুলো থাকবে, মডেল অক্সিলারি ভার্বের পরে যখন একটা বি শব্দটা আসবে, একটা কি আসবে, বি, এরকম একটা বি শব্দ আসবে, যেমন দ্য ওয়ার্ক ক্যান, এটা মডেল অক্সিলারি ভার্ব, এরপর একটা বি শব্দ এসেছে, দেখেছো বি, তাহলে ক্যান বি, এরকম যদি থাকে তাহলে তোমাকে এরপরে যে ভার্বটি বসাতে হবে, সে ভার্বটি মূলত ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ভার্বে কি বসাতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবং এই যখন বি থাকবে মনে রাখবে এই সেন্টেন্সটি কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে, এই সেন্টেন্সটা কিসে, প্যাসিভে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে মূলত যখন এরকম অক্সিলারি ভার্বগুলো থাকবে, এরপরে এই অক্সিলারি ভার্বের পরে যখন একটা বি থাকবে, এরকম একটা বি থাকবে, বি এর পর আমরা যে ভার্বটি বসাবো সেই ভার্বটি কী হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্মে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে হবে। যেমন ক্যান বি রয়েছে, তাহলে ক্যান বি রয়েছে, আমরা ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দেখো ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখি, তাহলে ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডান। আচ্ছা, তাহলে এরপরে এটা মাস্ট বি, আমরা পারফর্মের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, এটার সাথে একটা ইডি যুক্ত হবে, পারফর্ম। তাহলে ডিউটি মাস্ট বি পারফর্ম ভেরি সুন, একদম সহজ না? তাহলে এই রুলগুলো মাথায় রাখতে হবে, বি থাকলে এরপরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করি রুল 5টাও ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে এরপর আসে রুল 6, একদম সহজ রুলস, তবে এটা আমরা বেশিরভাগ ভুল করি। এটা কেন ভুল করি দেখো, যখন একটা প্রেপোজিশন বসবে, প্রেপোজিশনের পর যখন নাউন বসবে, একটা ভার্ব বসবে, কি বসবে, ভার্ব। যখন ভার্ব বসবে সে ভার্বটা কি হবে, আইএনজি হবে, সে ভার্বটা কি হবে, আইএনজি। প্রেপোজিশন বসেছে, এরকম একটা প্রেপোজিশন বসেছে, প্রেপোজিশনের পরে যখন ভার্ব বসবে সে ভার্বটা কি হবে, আইএনজি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন আফটার দিয়ে গেছি একটা প্রেপোজিশন, ডু একটি ভার্ব রয়েছে না, এই ডু ভার্বকে আমরা কি করে দিব, ডুইং। তাহলে দেখো আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। আবার দ্য পোর্টার কেম হেয়ার ফর, আবার ডু হয়েছে, তাহলে আমরা এটা সঠিক উত্তর হবে কি, ডুইং। তাহলে আমরা যখন এরকম একটা প্রেপোজিশন দেখবো, সেটা যে প্রেপোজিশন হোক, এই প্রেপোজিশনের পরে মূলত ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে আশা করি ক্লিয়ার। এটা আসলে আমরা সবাই জানি, তাহলে এরপরে এটা ক্লিয়ার। এর পাশে রুল 7, রুল 7টা কীরকম দেখো, এটা তোমার মূলত কমপ্লিট সেন্টেন্স বা স্পেশাল ওয়ার্ড ফ্রেজও তোমার এটা কাজে আসবে। যেমন উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ওয়ার্ডগুলো যখন রয়েছে, এই ওয়ার্ডগুলোর পরে যখন ভার্ব বসবে, যদি কোনো ভার্ব বসে সেটা কী হবে, ফার্স্ট ফর্মে হবে, সেটা কিসে হবে, ফার্স্ট ফর্মে। তবে যদি ভার্ব না থাকে, আমরা অনেক সময় এরকম ব্র্যাকেটে বি দেওয়া থাকে, ব্র্যাকেটে কী দেওয়া থাকে, বি দেওয়া থাকে, তাহলে এ বি দেওয়া থাকলে আমরা সেখানে কোনটা বসাবো, অয়ার বসাবো, সেখানে আমরা কী বসাবো, অয়ার বসাবো। তাহলে এখানে দুইটা কাজ হয়, ভার্ব থাকলে ফার্স্ট ফর্মে নিয়ে যাব, যদি ভার্ব না থাকে, বি বা শুধু বি এরকম ব্র্যাকেটে থাকে, আমি সেটাকে অয়ারে নিয়ে যাব। যেমন আই ফ্যান্সি আই ড্যাশ ফ্লাই অ্যামাং দ্য স্টার্স। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে যখন ফ্লাই দিয়েছি এবং এখানে ফ্যান্সি রয়েছে, তাহলে ফ্লাইটা কী হবে, ফ্লাইট হবে। আচ্ছা, এরপরে আই ফ্যান্সি আই বি যেহেতু রয়েছে, আমরা এখানে কী হবে, অয়ার হবে। তাহলে এই রুলগুলো মাথা রাখতে হবে, মনে রাখার বিষয়গুলি, উইশ থাকলে, ফ্যান্সি থাকলে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব কী বসে, ফার্স্ট ফর্ম বসে, আর বি থাকলে এগুলো পরে কী বসে, অয়ার বসে। এরপরে রুল নাম্বার 8, এখন আমরা যখন মূলত কমপ্লিটিং সেন্টেন্স বা স্পেশাল ওয়ার্ড ফ্রেজ বা রাইট ফর্মস বা পড়তে যাই বা অ্যাডমিশনও, আমরা যে কতগুলো ওয়ার্ড জানি যেগুলো পরে সাধারণত আইএনজি হয়, এগুলো আমরা মানে এগুলা পরে যদি বার বসে যেগুলো কি হয়, আইএনজি হয়। তো এই ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো মূলত মূলত যেগুলো এইচএসসি আমার অ্যাডমিশন সবচেয়ে বেশি আছে, আমি সেগুলোকে একত্র করেছি এইগুলি। দেখুন এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলি কিন্তু তোমরা পরিচিত, এগুলো কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজে, আবার রাইট ফর্মস পারবো, এগুলো থাকে। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কিরকম দেখো, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড
ক্যান নট হেল্প, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এগুলো কিন্তু একটা আনকমন, এগুলো মাথা রেখো। ফিল লাইক, কমিটেড টু, এই ওয়ার্ডগুলো থাকলে এই ওয়ার্ডগুলো পরে ভার্ব, যেই ভার্বটি বসবে সেগুলো কি বসবে, আইএনজি বসবে। তাহলে এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের এইচএসসি রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিট সেন্টেন্স, এক্সপ্রেশন, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের অনেক টপিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ, হচ্ছে ইনশাল্লাহ। এরপরে অ্যাডমিশনের তো অবশ্যই, এটা তো অ্যাডমিশনের ক্লাস, এখানে কিন্তু এইগুলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো যারা নোট করে রাখছো, তোমরা যখন অ্যাডমিশন সিজনে যাবে তোমরা দেখবা যে এই রুলগুলাই তোমাদের পড়াচ্ছে, তখন দেখবা যে কি আমি যেগুলো আগে পড়ে ফেলেছি এখন তখন মনে হবে তুমি রিভিশন দিচ্ছ। তাহলে এই ক্ষেত্রে দেখো ইট ইজ নো ইউজ রয়েছে। এখন সবচেয়ে এটা একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, এটা কোন একটা ইউনিভার্সিটিতে এসেছে মনে নেই। এই ক্ষেত্রে দেখো এটি সাধারণত আমরা যখন ইউজ দেখবো, ইউজের পরে আরেকটা ইউজ যখন রয়েছে, তখন ইট ইজ নো ইউজ, ইউজ মোবাইল। তাহলে এখন ইট ইজ নো ইউজ এগুলোর পরে যে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি ইউজিং। যদি এটা না জানো তাহলে এই ক্ষেত্রে ইট ইজ নো ইউজ টু ইউজ মোবাইল আমরা এটি দিয়ে দিব, কিন্তু এটি হবে না। ইট ইজ নো ইউজ এরপর ভার্বের সাথে আইএনজি বসবে, সেটা ইউজিং হবে। আমাদের এখানে উই আর কমিটেড টু রয়েছে, টু দেখে বল অনেকে এখানে বেস ফর্ম বসিয়ে দিবে, ভুল হয়ে যাবে। কমিটেড টু যেহেতু রয়েছে, কমিটেড টুর পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। তাহলে এই ক্ষেত্রে এই পিডিএফটি মূলত তোমাদের অনেক কাজ আসবে এইচএসসি অ্যাডমিশনে। এটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলতে ভালো না রাখলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিলে পিডিএফ তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমরা আজকে 8টি রুল পড়লাম। আসলে এখানে 8টি রুল নয়, এগুলোকে যদি ভেঙে ভেঙে পড়াতাম এখানে 20টিরও অধিক রুল হতো। তো এক্ষেত্রে আশা করি তোমরা এই ক্লাসটি তোমরা বুঝেছো। যদি বোঝা না থাকো তাহলে কমেন্ট করতে থাকো, অথবা আমাদের পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ মূলত আমরা সলভ করে দিব দ্রুতই। আর তোমরা যারা ইউটিউবে দেখছো আমাদের ভিডিওটা একটি লাইক দিয়ে রাখিও, যাতে অন্য ভিডিওগুলো তোমার নিকট চলে আসে। তাহলে দেখা হবে নতুন ক্লাসে, নতুন নেক্সট ক্লাসে মূলত আমরা রাইট ফর্মস অফ ভার্বে কী বলবো, এমসিকিউ সলভ করবো, আরও বেশ কয়েকটি রুল বলবো। তারপর এই টপিকটি যদি সেই ক্লাসে দেখি যে শেষ করা যায় তাহলে করবো, না হলে আরেকটি ক্লাস দেব। মানে শেষ কথা হলো তোমাদের যাতে এই টপিকগুলো ক্লিয়ার হয় আমরা সেই চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ ক্লিয়ার হবে। অ্যাডমিশনের প্রিপারেশন এখনই গুছিয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখা হবে নতুন ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।